দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজন ফয়েজ। রাজনীতিতে আমরা গত কয়েকদিন ধরে সংসদে যেটা দেখলাম, সংসদে এই গণভোট, সংস্কার, বিভিন্ন বিষয় নিয়ে সরকারি এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের তর্ক বিতর্ক হয়েছে, এটা আমরা দেখেছি। কিন্তু গত কয়েকদিন ধরে বিরোধী দল যে ধরনের কয়েকটি অনুষ্ঠান করেছে, সেই সব অনুষ্ঠান থেকে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে, বিশেষ করে সামনে আন্দোলন নিয়ে বলছেন, প্রয়োজনে জীবন দিবেন বলছেন, এবং গণভোট বাস্তবায়ন না হলে আসলে কি করা হবে, যে ধরনের আমি হুমকি ধামকি আর কি যদি আন্দোলন বলি সেটি দেওয়া হচ্ছে। এটির পর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় কিন্তু কাজ করছে যে এই যে তর্ক, সেই তর্কের পরিণতি কি সংঘাতের দিকে রূপ নিতে পারে কি না রাজনীতির মাঠে। তা আমরা আজকের বিষয়, তাই তর্কের পরিণতি কি সংঘাত। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং আছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু সার্জিস আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু বলছিলাম যে আমাদের বিষয় আজকে তর্কের পরিণতি সংঘাত। আজকে একটা অনুষ্ঠানে আমরা দেখলাম আসলে এই সরকারের যদি বলি যে বয়স 2 মাসের মতো কম, 1 মাস 27 দিন, এই 2 মাসের কম একটা সরকারের বিরোধী যখন বলছে যে আন্দোলনের কথা বলছে, আমি যে ভাষাগুলো যদি বলি যে প্রয়োজনে জীবন দিয়ে দিব, গুলি করলে গুলির সামনে বুক পেতে দিব, আপনাদের নেতারাই বলছেন, পরিস্থিতি কি আসলে এতটাই খারাপ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন অন্যতম যোদ্ধা সহ আলোচক আছেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। না আসলে কি মানে পরিস্থিতি এখনও আমাদের জায়গা থেকে আমরা যদি অতটা বিচার করতাম তাহলে তো মাঠের আন্দোলনের তীব্রতাটাও ততটা হতো। আমরাও মনে করি যে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে অন্তত 6 মাস তাদেরকে একটা সময় অবজার্ভ করা উচিত আমাদের জায়গা থেকে। এবং আমাদের জায়গা থেকে এখন আসলে যেটা হতে পারতো যে সরকার দল বিরোধী দল সংসদে যারা আছে সবাই একসাথে মিলে আলোচনা করছে, পলিসিগত আলোচনা, যে কিভাবে আমরা আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কমাতে পারি, কিভাবে জ্বালানি সংকটটা আমরা নিরসন করতে পারি, কিভাবে হামের প্রাদুর্ভাব কমিয়ে আমাদের স্বাস্থ্যগত যে কাঠামো এটার আমরা উন্নতি করতে পারি, কিভাবে আমরা আমাদের শিক্ষার মানকে উন্নয়ন করতে পারি। এই জায়গাটাতে আমাদের আলোচনাটা হওয়া দরকার ছিল, এটা হচ্ছে রিয়েলিটি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এমন কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যেগুলো নিয়ে আজকে থেকে 20-25 বছর আগেও আলোচনা হয়েছে, যেগুলো নিয়ে 2001 থেকে 6 সালে আলোচনা হয়েছে, যেগুলো নিয়ে 2009 থেকে 24 সাল পর্যন্ত আলোচনা হয়েছে, যেগুলো নিয়ে 24 থেকে 26 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আলোচনা হয়েছে এবং একটা ড্রাফট হয়েছে, এবং যেগুলো নিয়ে নতুন করে অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার বিএনপি সময় এসেও আমরা আলোচনা করছি। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যখন ক্ষমতার বাইরে থাকি, আমরা যখন বিরোধী দলীয় রাজনীতি করি, যখন আমরা অত্যাচারের শিকার হই, নিপীড়নের শিকার হই, ক্ষমতার অপব্যবহারের শিকার হই, তখন আমরা প্রকৃত দৃশ্যটা দেখতে পাই। কিন্তু যখন আমরা ক্ষমতার জায়গাটাতে চলে যাই তখন আমরা ক্ষমতাটাকে উপভোগ করা শুরু করি এবং আমরা চাই যে আমাদের ক্ষমতাটা আরও কতভাবে আমরা পুঞ্জীভূত করতে পারি, ক্ষমতাটাকে আরও কত সার্বভৌম করতে পারি। তো সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন বিএনপির যদি 31 দফা আপনি দেখেন, সেখানে প্রথম দফা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন করা। আবার সেখানে একদম স্পষ্ট করে লেখা আছে এখানে ব্যাখ্যাটাতে যে কিছু কিছু জায়গায় আইনের সংশোধন হবে, আর যে মৌলিক জায়গাগুলো সেখানে সংস্কার আনবে কমিশন গঠনের মধ্য দিয়ে। কিন্তু আমরা দেখি ক্ষমতায় এসে আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সংবিধানের সংস্কার হয় না, শুধু সংশোধন হয়, রহিতকরণ হয়। আবার আমরা যখন দেখি এই 31 দফাতেই আছে যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, ধরেন দুদক, ধরেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট, এই প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, জবাবদিহিতা নিশ্চিত করা হবে, স্বাধীন করা হবে। আবার আমরা যখন এই বিএনপি সরকারের সময় দেখি যারা সবচেয়ে জুলুমের শিকার ছিল, তারা এসে 133টা অধ্যাদেশের মধ্যে 20টা অধ্যাদেশ বাতিল করে, ওই 20টা অধ্যাদেশ যেগুলো বাকি 113টার চেয়েও ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্সের জায়গা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং যেগুলো একটা রাষ্ট্রের কাঠামো বা সিস্টেমটাকে আমরা যে জায়গায় প্রত্যাশা করি ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যেটা হয় আসলে আমরা যখন দেখি শুরুতে এসেই ধরেন আলাদা বিচার বিভাগের যে আলাদা নিম্ন আদালতের সচিবালয় সেটা, কিংবা বিচারক নিয়োগ প্রক্রিয়া, গুম কমিশন, দুদক কমিশন,
কিংবা হচ্ছে মানবাধিকার কমিশন, এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো যখন বিএনপি রহিত করে দেয়, বাতিল করে দেয়, তখন এটা আমাদের আকাঙ্ক্ষার জায়গায় অনেক বড় ধাক্কা দেয়। এই জন্য আমরা মনে করি যে বাংলাদেশের আগামী রাজনীতির জন্য বিএনপির দরকার আছে, এবং আমরা এটাও মনে করি বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার দরকার আছে। তাহলে আমরা তো বিএনপিকে ওই পথে যেতে দিতে পারি না যেই পথে আগের সরকারটা গিয়েছিল, আওয়ামী লীগ। আমরা বাংলাদেশের স্বার্থে বিএনপিকে সঠিক পথে দরকার। তো সেই জন্য বিরোধী দল হিসেবে এটা আমাদের অবশ্যই দায়িত্বের জায়গা যে আমরা তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে কোন জিনিসটা তারা করা উচিত হচ্ছে না, কোন জিনিসটা তাদের এখনই করা দরকার। আপা সারিদ যেমন বলছিলেন যে বিএনপি একটা বিশ্ব সংস্কার নিয়ে একটা আকাঙ্ক্ষার জায়গায় একটা আঘাত করেছে বিএনপি যদি বলি, এবং আজকে যদি বলি যে তর্কের কথা বলছিলাম, আজকে একটা অনুষ্ঠান জামায়াত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখতে পাচ্ছেন তিনি, এবং তিনি মনে করে দিয়েছেন যে অপকর্ম করলে আগের সরকারের চেয়ে পরের সরকারের পরিণতি আরও ভয়ঙ্কর হবে। সব কিছু মিলে আসলে এই হুমকি ধামকে কিংবা আন্দোলনের এবং আপনাদের পরিণতির যে ভবিষ্যৎবাণী, কঠোর সমালোচনা বা আপনার পরিণতির যে ভবিষ্যৎবাণী, এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন এবং আমার সহ আলোচক, অত্যন্ত সুন্দর করে কথা বললেন। একজন বিরোধী দলের নেতার কাছ থেকে আমরা ঠিক ঠিক এই টাইপের কথাই আমরা শুনতে চাই। বিশেষ করে আমি মনে করি যে চুলচেরা হিসাব করে যতটুকু পারে সরকারকে যদি চাপে রাখে, সরকার যেন বিরোধী দলের চাপে থেকে জনগণের জন্য এবং নিজে থেকে যেটুকু করে তো করেই, সেটা যত সরকার এই জায়গায় চাপে থাকবে তত সরকার স্বচ্ছতা থাকবে, তত সরকার গণতান্ত্রিক হবে। এই যে 4টায় নির্বাচন গিয়েছে বিগত দিনে, সরকারের কোনো চাপ ছিল না, যেমনি ইচ্ছে অমনি নির্বাচন করেছে, কখনো রাতে, কখনো বিনা ভোটে, কখনো আমিডামি, যে কারণে সরকারের কোনো চাপ ছিল না। সরকার যা বলছে ওটাই আইন, যেটা যখন ইচ্ছা গুম করছে, যখন ইচ্ছা খুন করছে, সেটাই সে করেছে। আমরা এরকম সরকার চাই না। আমরা চাই যে আমাদের একদম দাঁড় করানোর উপরে রাখুক বিরোধী দল। সো আমি খুব খুশি এই বিরোধী দল আমার সহ আলোচকের মতো যদি, আজকের কথার মতো যদি এই প্রাণবন্ত সংসদ হতো, প্রাণবন্ত সংসদে যদি হামের কথা বলতেন, কেন হামের টিকা নাই, কবে থেকে নাই, কেন নাই, এই সরকার আসার পরে কতটুকু করতে পেরেছে, জবাবদিহিতা, কেন দ্রব্যমূল্য আরও দাম কমবে না, কেন সিন্ডিকেটকে ধরা হবে না, এই সিন্ডিকেটগুলো কারা, নিজেরও কিছু সিন্ডিকেট আছে। আপনি জানেন ব্যবসায়ীরা কিন্তু সব মিলেমিশে খায়, সব দলেরই সেখানে থাকে। তো তাদেরটা সহ আমাদেরটা যদি নাম, যদি তাদের একটা ঘোষণা করলে আমাদের 5টা করুক, সমস্যা নাই। যদি করে, আমার মনে হয় যে জবাবদিহিতার ক্ষেত্রটা আরও বড় পরিসর হবে। তো এই জায়গাটা আমরা ঠিক এরকম বিরোধী দল চাই। কিন্তু যে বিরোধী দল আপনার বলে যে ফ্যাসিবাদের ছায়া দেখছে, এটা যদি ভয় দেখানোর জন্য বলে থাকে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা আপনি যেটা বললেন যে 1 মাস 27 দিনের সরকারের কাছে আপনি ছায়ার কিছুই দেখতে পারেন না, যে সরকার আসার সাথে সাথে, সংসদে ঢোকার সাথে সাথে তার 133টা আপনার অধ্যাদেশকে পরিপূর্ণতা দিতে হয়। আমি বিরোধী দলের নাজুক, এটা যেমন সত্যি, সরকারি দলও তো 17-18 বছর ক্ষমতায় ছিল না, বিরোধী দলে ছিল না। আপনার অনেকেই নতুন সংসদ সদস্য, অনেকেই অনেক কিছুই চাইলেই, এটা এমন না সংসদ যে আপনি চাইলেই পরের দিন মুখস্থ করলেন, ওই বইটা, সংবিধানের বইটা মুখস্থ করলে যে সব হবে তাও কিন্তু না, কারণ ওটা কখন, কোন সময়, কোনটা ইমপ্লিমেন্ট করতে হয়, এটাও একটা ব্যাপার। সো ওই সংসদে 2-3 বার গেলেও কিন্তু তাকে নতুনই মনে হয়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে 133টা অধ্যাদেশ টানা চোখ বন্ধ করে দিনে 10টা 20টা 30টা করে পাশ করা, এটা এক ধরনের, এর আগের সরকার, ইন্টারিম সরকার যেভাবে যেটা করে জমিয়ে রেখেছে, তাদেরও কিছু করার ছিল না, কারণ সংসদ ছিল না। সেইটাকে টাইম দিতে হবে। সেই টাইমের জন্য কিছু জিনিস আপনার হয়তো বা ওইভাবে, যেভাবে সার্জিস বললেন যে 31 দফার সঙ্গে এটা ছিল, এটা পাই নাই, এটা ছিল, এটা পাইনি, ফাইন, তারা স্টাডি করছে, আমরা খুব খুশি। বাট এটার জন্য আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী আজকেই সম্ভবত প্রেস কনফারেন্স, আজকে অথবা গতকালকে প্রেস কনফারেন্সে ওনারা কিন্তু ক্লিয়ার করেছেন যে কখন কোনটা, এটার জন্য একটু সময়ের দরকার। আমরা চাই যে প্রাণবন্ত সংসদ থাকুক, আলোচনা হোক, সমালোচনা হোক এবং বিধি মোতাবেক ওয়াকআউট হোক, সব কিছুই হোক,
তা এইটার জন্য আপনার যখন প্যারাসিটামল দরকার, আপনার জ্বর হবে, সিজন পরিবর্তন হলে জ্বর হবে, মশায় কামড় দিলে জ্বর হবে, হাম উঠলে জ্বর হবে, বিভিন্ন ভ্যারাইটিস প্রবলেমে জ্বর হবে। কিন্তু আপনি প্রথম দিনই যদি জ্বরের অ্যান্টিবায়োটিক খান, অ্যান্টিবায়োটিক খাওয়ার দিন আপনি কি খাবেন? ওই যে বলেন না, ছোটোবেলা পড়েছি আমরা প্রত্যেকেই যে প্রতিদিন বাগে ধরে রাখাল ছেলেকে, যেদিন সত্যিকার বাগে ধরে সেদিন কিন্তু কেউ আসে না। আমি আবারও বলছি, আমরা যারা সরকারি দলে আছি, যারা বিরোধী দলে আছি, আমরা প্রত্যেকেই 24-এর নায়ক, অন্তত ভিলেন না কেউ, নায়ক, সাবনায়ক বা কোনো না কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের এই জাতির জন্য কিছু করার ছিল, করেছে। তো সেই জায়গায় আমরা সবাই মিলে এই গণতন্ত্রটাকে ভাগাভাগি করে আমরা এটার সুযোগগুলো নিতে চাই। আমরা জনগণকে এই সুযোগটা দিতে চাই। যে জনগণ বলবে যে পয়লা বৈশাখ, ডোন্ট ওয়ারি, আমি খুব মজা করতে চাই, আমি সে রমনায় যেতে চাই নির্ভয়ে, আমি সরার দিতে যেতে চাই একদম নির্ভয়ে। তো এই জায়গাটা, এই ক্ষেত্রটা তৈরি করে দেওয়ার জন্যই আমরা কাজ করছি। সাজিয়ান, একটু একটা বিষয়, আপনার একটা বক্তব্য নিয়ে আমি দেখতে ফেসবুকে বেশ আলোচনা হচ্ছে, আমি যদি ওই বক্তব্যটা একটু বলি। আপনি সম্ভবত 2 দিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন, আপনি বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে, আওয়ামী লীগের সাথে তাদের একটা অলিখিত চুক্তি আছে। এই কথাটি আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনাও বলছেন, এবং আপনি বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির অলিখিত চুক্তির কারণে দাগি আসামিরা জামিন পেয়ে যাচ্ছে, এমন একটা অভিযোগ আপনি করেছেন। মানে এটিকে আসলে আপনি বিশ্বাস করেন যে? না, এটা আমি বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। আমি যেটা বলছি এটা একদম প্র্যাকটিক্যাল, আমার বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে। ধরেন এটা কিভাবে আসলে আমি যদি আমার আসনের একটা এক্সাম্পল দেই, সেখানে যেটা হয়েছিল, ধরেন নির্বাচনের 7 দিন 10 দিন আগে যখন হচ্ছে বিএনপির প্রার্থী উনি বুঝতে পারতেছেন যে মাঠের যা অবস্থা, উনি ওনার বিএনপির ভোটের জায়গা থেকে এখানে জয়ী হওয়া কোনোভাবেই সম্ভব না। তো তখন উনি কি করেছিলেন, এটা একদম এভিডেন্স আছে যে উনি জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করেন, এবং আমার ওইখানে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন এর আগে, বর্তমানে পলাতক আছেন, তার সাথে সরাসরি কমিউনিকেশন করেন। তিনি ইউনিয়ন পর্যায়ে সকল আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের সাথে ডেকে গোপনে আলাদা করে মিটিং করেন। এবং খুব স্বাভাবিকভাবে সনাতন ধর্মাবলম্বীদের একটা ভোট ব্যাংক আছে, ভালো ভোট ব্যাংক। তো সেক্ষেত্রে এটা সবাই জানে, এটা একটা ওপেন সিক্রেট, সেই ভোটটা তারা একটা একদম ফিক্সড ভোট ব্যাংক হিসেবে পেয়েছিল। তো মাঠ পর্যায়ে দেখেন, আমি আসলে একটা জিনিস কি, আমি আমার চোখে দেখা সত্যটা বলি, যেটা আমি আমার জায়গা থেকে দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে ধরেন আপনি দেখবেন 1 থেকে 10,000 ভোটের ডিফারেন্স আছে এইরকম আসন প্রায় 40-50টা, যেগুলোতে বিএনপি জয়ী হয়েছে। আপনি দেখবেন আমার ওইখানে ধরেন 6,000 ভোটের একটা পার্থক্য দেখানো হয়েছে। ওই জায়গায় এরকম বাংলাদেশের এমন কোনো আসন তো নাই যেখানে ধরেন 10,000 আওয়ামী লীগের সমর্থক এমনি ভোটার নাই, হ্যাঁ, যারা ধরেন কোনো অপরাধ করে নাই, জাস্ট ভোটার সমর্থক, এরকম নাই, এরকম তো নাই, আছে। তাহলে যেই জিনিসটা হয়েছে আসলে, আমরা আমাদের জায়গা থেকে যেহেতু অভ্যুত্থানে আমরা সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, এবং এখানে আমাদের জোটটা যেহেতু জামাত সহ 11 দলের সাথে, আবার জামাতের সাথে একটা ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আওয়ামী লীগের। তো সামগ্রিকভাবে 2টা জায়গাতে আওয়ামী লীগের অবস্থানটা ছিল আমাদের এই জোটের বিরোধী অবস্থান। এবং এটা আমি জানি না যে একদম বিএনপি সেন্ট্রাল পর্যায় থেকে হয়েছে কিনা, কিন্তু স্থানীয় পর্যায়ে আসন ভিত্তিক অবশ্যই হয়েছে, মাস্ট। এবং এটার ফলে আপনি দেখেন এই যে ভোটের যে পার্থক্যটা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ভোটটা না পেলে বিএনপি হয়তো সরকার গঠন করত, কিন্তু জীবনেও সংখ্যাগরিষ্ঠতা পাইতো না। এটা আসনটা রেশিওটা এমন হইতে পারতো যে 120-30 ভার্সেস এদিকে 170-80 এমন হইতে পারতো, অথবা খুব টাইট হয়ে যেতে পারতো। তো সেই জায়গা থেকে ওই ভোটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। আচ্ছা, সেইটার কি পে ব্যাক আপনি দেখতে ও পাচ্ছেন? হ্যাঁ, 100%। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমার ধরেন মহাসচিবের আসন, আমাদের মহাসচিবের আসন ঠাকুরগাঁও 1, তার পাশের আসন হচ্ছে ঠাকুরগাঁও 2 আসন। ঠাকুরগাঁও 2 আসনে আওয়ামী লীগের এমপি ছিল দবিরুল ইসলাম, 5 বারের এমপি। খুবই ওইখানে একটা উনি পারিবারিক রাজতন্ত্র কায়েম করে ফেলছেন। তো উনি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় গ্রেফতার ছিলেন। নির্বাচনটা হইল, নির্বাচন হওয়ার 15 দিনের মধ্যে উনি জামিন পেয়েছেন। ওইখানে একটা অলিখিত চুক্তি, জেলে গিয়ে ওনার সাথে কথা বলে এসেছে ওইখানকার যে সংসদ সদস্য ছিল তার প্রতিনিধি, বর্তমানে যিনি নির্বাচিত হয়েছেন বিএনপির, যে আমি যদি নির্বাচিত হই, আপনার যদি এই ইন্টারনাল সাপোর্টটা থাকে, আপনি যদি সবাইকে একটা করে কল দিয়ে ব্যবস্থা করে দেন, তাহলে আপনাকে আমরা 15 দিনের মধ্যে জামিন করবো, এবং করিয়েছে। এইরকম অসংখ্য হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন মাঠ পর্যায়ে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা আসনে। ইভেন আমি আরেকটা এক্সাম্পল দিই,
আমার পঞ্চগড়ে নির্বাচনের পরের দিন বিএনপির উপজেলা সভাপতি দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস খুলেছে। বাংলাদেশের প্রথম আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে নির্বাচনের পরের দিন আমার পঞ্চগড় শহরে। তাহলে এটা হয়েছে, এটা হওয়ার পরে যখন বিএনপির রেপুটেশন খুব খারাপের দিকে যাচ্ছিল এবং এটা নিয়ে যখন সমালোচনা শুরু হলো, এবং আরেকটা জিনিস বিএনপি যখন বুঝতে পারলো যে এইভাবে যদি আমরা আওয়ামী লীগের অফিস খোলার ব্যবস্থা করে দেই, আওয়ামী লীগকে রাজনীতি করার ব্যবস্থা করে দেই, তাহলে আমরা একটা সংকটের জায়গায় পড়ে যাব। কোন সংকট? এই যে জামায়াতের ভোট, এই যে এনসিপির ভোট, এই ভোট কমবে না, এটা ফিক্সড ভোট। কিন্তু যেই ভোটটা, ফ্লোটিং ভোটটা বিএনপি পেয়ে জয়ী হয়েছে, এই ভোটটা যদি আওয়ামী লীগ সক্রিয় হয়ে যায়, তাদের এই প্রশ্রয় তাহলে আওয়ামী লীগের কাছে ফিরে যাবে, তখন এক্সিস্টেন্সিয়াল একটা ক্রাইসিসের জায়গায় বিএনপি পড়বে। সো বিএনপির জায়গাটা আপনি দেখবেন এখন আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে তারা ওই যে অলিখিত চুক্তিটা ছিল সেটা পুরোটা বাস্তবায়ন করছে না, কিছুটা করছে, সান্ত্বনা পুরস্কার তো দিতে হবে, কিছুটা করছে, কিন্তু তাদের জায়গা থেকে আবার এটাও চিন্তা করছে তারা ফিরে আসলে একসাথে একটা দেশে 3টা বড় রাজনৈতিক দল একসাথে ফাইট করবে, এটা হইতে পারে না। সো ওই যে রিস্কটা, ওই রিস্কটা এখন আর বিএনপি নিতে চাচ্ছে না, দ্যাটস ওয়াই আবার আওয়ামী লীগের কিছুটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, নিরুল ইসলাম চৌধুরী যদি এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখেন, এটা পেব্যাক করছেন কিনা আপনার আওয়ামী লীগকে? আমি আপনাকে একটা কথা বলি, সমস্ত বাংলাদেশে 5ই আগস্টের পরে বিএনপি সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের নামে মামলা করেছে। বিএনপি সাফার হয়েছে বেশি, বিএনপির দল ছিল এবং ইউনিয়ন তৃণমূল পর্যন্ত বিএনপির দল আছে, আওয়ামী লীগেরও দল আছে, উভয়কে চিনে মামলা করেছে। কিন্তু আপনি খেয়াল করেন যে জামাতও কিন্তু নিগৃহীত হয়েছে আওয়ামী লীগ দ্বারা, তাদের আপনার দলটাকে ব্যান করা হয়েছিল। জামাত কিন্তু কোথাও আওয়ামী লীগের নামে মামলা করে নাই। শুধু তাই না, জামাত উল্টা আওয়ামী লীগরে খাওয়া পাঠিয়েছে, বাজার পাঠিয়েছে, রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। এবং আপনার জামাতের সেক্রেটারি জেনারেল তাহের সাহেব, উনি ওনার এলাকায় কি বলেছিলেন, এতদিন আপনারা মুজিবুর সাহেবকে ভোট দিয়েছেন, উনি ছিল, উনি এখন নাই, আপনারা এখন আমাকে ভোট দিবেন, আবার উনি যখন আসবে তখন আবার ওনাকে ভোট দিবেন। অথবা জামাতের আমির সাহেব কি বলছিলেন, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। সেই দিন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা এইসব ব্যাপারে কোনো শব্দও করে নাই। তাদের কিন্তু আওয়ামী লীগে অ্যালার্জি আছে, এটা ভালো খারাপ না, কিন্তু ওই ব্যাপারে কিন্তু কিছু বলে নাই। তাহলে আপনি বলেন যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ দৌড়ের উপর আছে বিএনপির কারণে, সে বিএনপিকে আওয়ামী লীগ ভোট দিবে কেন? এইখানে যেটা হয়েছে, আমি যাদের প্রতি মানুষ হিসেবে কৃতজ্ঞ, যে সনাতনী যারা আছে, একসময় তারা আওয়ামী লীগের চোখ বন্ধ করে ভোট দিত, সেই সনাতনীরা, জামাত যদিও সনাতনীদের মনোনয়ন পর্যন্ত দিয়েছে, কমিটি করেছে, সনাতনীরা বিএনপিকে ভোট দিয়েছে, এটা আমি বলতে পারি। বাট আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবে, এটা কোশ্চিনকালেও সত্যি না, কোশ্চিনকালেও না। আওয়ামী লীগ যদি ভোট দিতে গিয়ে থাকে তাহলে সে ভোটটা জামাতকে দিয়েছে বা জামাতের শরিককে দিয়েছে। হ্যাঁ, হতে পারে যে ব্যক্তি সার্জিসকে হয়তো দিল না, কারণ তারা মনে করে যে এই বৈষম্য বিরোধী কিছু ছেলেরা বা একসময় আমাদের সাথে ছিল, এরাই আমাদের সবচেয়ে বড় সর্বনাশ করেছে, এটা মনে করতে পারে। বাট আমি সামগ্রিকভাবে বলছি, সামগ্রিক অর্থে আওয়ামী লীগ কখনোই বিএনপিকে ভোট দেওয়ার কথা না। আমি প্রত্যেকটা জিনিস, অঙ্ক কিন্তু আমরা কিসের উপর করি? হিসেবের উপর করি। মনে করি দিয়ে করলেও কিন্তু শেষে আমাদের হিসেবটা মিলতে হয়। তো এই হিসেব মিলানোর জায়গায় আমি যেটুকু সত্যি ওইটুকু স্বীকার করলাম যে আমি হিন্দুদের ভোটটাকে বিশ্বাস করতে পারি আমরা, বাট আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে এটা সত্যি না। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি একটা জিনিসে এগ্রি করি, যেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে মামলা যে করেছে আওয়ামী লীগের, যারা এর আগে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তাদের বেশিরভাগ মামলাই বিএনপি কিংবা যুবদল, ছাত্র দলের জায়গা থেকে করা, এটা আমি স্বীকার করি বেশিরভাগ ক্ষেত্রে। এবং আমি আরেকটা জিনিসও স্বীকার করি যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম ওই মুহূর্তে যখন আওয়ামী লীগের উৎপাত দেখা যাচ্ছিল, ঝটিকা মিছিল, গোপন মিছিল, তখন ওই জায়গায় ছাত্রদল, যুবদলের যারা আছে তারা তাদের জায়গায় সক্রিয় ভূমিকা পালন করেছিল। কিন্তু বিপরীত ক্রমে আমাকে এটাও অ্যাড্রেস করতে হবে, এবং এটাই সত্য যে এই মামলাকে কেন্দ্র করেও আবার বিশাল একটা মামলা বাণিজ্য হয়েছে, কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হয়েছে, এবং এই মামলা বাণিজ্যে অনেক নিরপরাধ মানুষকে নাম দিয়ে দেওয়া হয়েছে। আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা, ধরেন যে জিনিসটা হয়েছে, একটা বড় এই মামলার নামের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা তৈরি করার পরে এটা হচ্ছে ড্রাফট তালিকা, এখনো মামলা হয়নি, বলা হয়েছে যে আপনার নাম অলরেডি চলে আসছে, নামটা যদি অ্যাকচুয়াল মামলায় না দিতে চান তাহলে এই টাকা দিতে হবে। দিল, একটা ডিল গেল। তারপরে সেকেন্ড লেয়ারে যে নামগুলো গেল, তারপরে হচ্ছে মামলা দেওয়া হয়েছে, এখন আমরা এজাহার করি নাই,
ওইখান থেকে যদি নাম কাটাইতে চান তাহলে দিতে হবে। দ্বিতীয় ধাপে গেল, তৃতীয় ধাপে মামলা হয়ে গেছে, জামিন করাইতে হবে, টাকা দেন। এইরকম করে বিশাল একটা মামলা বাণিজ্য করা হয়েছে। এবং আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে মানে আপা যেটা বললেন ওইটা আমি বলি, নির্বাচনের আগে আওয়ামী লীগের যে ভোটার যারা আছে শুধু নৌকায় ভোট দিত, কোনো ধরনের অন্যায় অপকর্মের সাথে জড়িত না, এরকম তো একটা সংখ্যা আছে। এটাকে আকৃষ্ট করার জন্য এটার জন্য সবাই কাজ করছে। আপা যদি বলে এটাতে জামাত কাজ করছে আমরা করি না, এরকম এটা সবাই করছে, বরং বিএনপি তার চেয়ে অনেক বেশি অংশে কাজ করছে। কারণটা হইলো কি, ইভেন ধরেন আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব, আমি ওনাকে উনি একটা বক্তব্য দিছিল যে হচ্ছে উনি ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় আইনগত, ওইটাতে উনি বাধা দিছিল। আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব একদম বিএনপির শীর্ষস্থানীয় এরকম হাসিনা মা করে বলছিল, মানে একটা ওই গ্রামে গেছে, তো গ্রামে গিয়ে ওই আঞ্চলিকভাবে কথা বলতেছে আর কি, তখন বলে যে এরকম করে বলছে যে যেই ছেলেগুলা হচ্ছে আন্দোলন করে আমাদের হাসিনা মাকে তাড়াইছে, ওই ছেলেগুলাকে তো ভোট দেওয়া যাবে না, আমরাই সবাই, তো ভোটটা আমাদেরকে দিয়েন, ধানের শীষ যা নৌকা, এভাবে বলছে। ভিডিও এভিডেন্স আছে, এখন তো অনলাইনের যুগ। আমি একটা সম্পূরক উত্তর দিতে চাই, সম্পূরক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি শেষ করি। আচ্ছা হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আসলে কি, এটা বোথ সাইড থেকে ওই ভোট ব্যাংকটা নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে যেই জিনিসটা আমাদের জায়গা থেকে বলার, সেটা হচ্ছে দিন শেষে এই যে আনঅফিসিয়াল আমি যে কথাটা বললাম, আলাপ আলোচনা, এই জিনিসটা হয়েছে, এটা যারা নির্বাচন করেছে, আপাতত এবার নির্বাচন করে নাই, যারা নির্বাচন করেছে তারা, যারা মাঠের অভিজ্ঞতাটুকু আছে, প্রত্যেকে এই জায়গাটা স্বীকার করবে। হয়তো অনলাইনে এভাবে করবে না বা মিডিয়ার সামনে করবে না, কিন্তু ব্যাকডোরে একক আলাপ চাইতে এমনিতে স্বীকার করবে। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো, সার্জিসের কথা যদি আমি প্রথমটা এবং দ্বিতীয়টা ধরি, তাহলে কিন্তু সার্জিস ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেছেন। কথাটা এই জন্য, মেকিয়াভেলি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, মেকিয়াভেলি একখানে বলেছিলেন মানুষ সব কিছু ক্ষমা করতে পারে, মানুষ পিতৃ হত্যাকারীকে ক্ষমা করতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি হরণকারীকে ক্ষমা করতে পারে না। তো যে মানুষটা তাকে মামলা দিল, তাকে প্রত্যেকটা পদক্ষেপে তার অর্থগুলো নিল, স্টেপ বাই স্টেপ, যদি সার্জিসের কথা সত্যি হয়, অর্থগুলো নিল, সেই মানুষ পৃথিবী যদি একদিকে যায়, সেই মানুষ অন্তত ওই লোকটাকে ভোট দিবে না যে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে চরমভাবে। তাহলে সার্জিস যেটা বললো যে 3টা স্টেপে তারা টাকা নিয়েছে, তাহলে ওই মানুষগুলো কেমনে বিএনপিরে ভোট দেয়? আর রাতে যারা ঘুমাইতে দিল, দিনে যারা বাড়িতে বাজার পাঠালো, মামলা দিল না, তাহলে নর্মাল নিয়মই কি পৃথিবীতে কি? আমার দুর্দিনে যে দুঃসময় যে বন্ধু, সেই হলো আসল বন্ধু, তাহলে তারাই ভোট দিবে, এটাই স্বাভাবিক। আমার কথা শেষ। না ঠিক আছে আপা, ভালো জিনিস বলেছেন। মানে একটা জিনিসটা কি আসলে কোন জায়গায়, ধরেন সাপোজ একটা জায়গায় আওয়ামী লীগের 10,000 মানুষ আছে ভোট, হ্যাঁ, এখন এই ভোটটার মধ্যে আপনি মামলা দিচ্ছেন 100 জনের নামে, তাহলে 9,900 জন আছে, তাদেরকে তো মামলা দেন নাই, সাফার করে না ওই মানুষটা, আপনি মামলা দিচ্ছেন মাথাগুলার নামে, বা মামলা দিচ্ছেন তাদের নামে যাদের থেকে আপনি টাকা নিতে পারবেন। আপনি তো সাধারণ ভোটার যে দিনে আনে দিনে খায়, 500 টাকা 1,000 টাকা উপার্জন করে, তার নামে তো আপনি মামলা দিবেন না। সো এই মানুষগুলোর কথা বলা হচ্ছে, এই যে আলাদা ভোট ব্যাংকটা, এই ভোট ব্যাংকটা। আর আরেকটা জিনিস হচ্ছে, কেন এই ভোট ব্যাংকটা ধরেন এনসিপি কিংবা জামাত 11 দলীয় জোটকে দেয় নাই কেন? ওই যে এনসিপির যে ফেজগুলো, এই ফেজগুলোকে তো তারা এইভাবে দেখে যে এই ফেজগুলোর আন্দোলনের সামনে ছিল দেখেই তাদের আজকে এই অবস্থা। এবং দ্বিতীয়ত আরেকটা জায়গা দেখে, সেটা হচ্ছে জামাতের সাথে তাদের যে একটা ঐতিহাসিক দ্বন্দ্বের জায়গা, ওই জায়গায় দেখে। তো আপনি এই দুইটাকে পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন পাল্লা কোন দিকে বেশি হেল। আচ্ছা, দুজন দর্শক আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। মোহাম্মদ ইউসুফ আলী, যশোর থেকে বলছি। ইউসুফ সাহেব বলেন। এই যে আপনার যে সার্জিস আলম যে উনি বলতেছেন যে বিএনপির ভোট দিতে আমি লিখিল লোক, কিন্তু আমার প্রশ্ন ওনার কাছে, আমি যে আমার যে ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড যশোর সদর 2 নম্বর সংসদীয় আর কি, ওই যে সেখানে একটা মানে দেশ স্বাধীনের পরে আর কোনোদিন জামাত ইসলাম কোনো 3 নম্বরে থাকে, 2 নম্বরেও যেতে পারে না। এবার তারা আমি লিখির ভোটে ফার্স্ট হয়েছে, বিএনপি দ্বিতীয় হয়েছে। তাহলে ওনার গবেষণা উনি ওনার মতো করে বললে হবে না। আচ্ছা, আমাদের এখানে তো বাস্তবে যেটা দেখতেছি যে সর্বপ্রথম দেশ স্বাধীনের পরে জামাত 250 ভোটের ব্যবধানে জিতেছে, যেখানে কোনোদিন জামাত 3 নম্বর ছাড়া। জি, আপনার তথ্যটি বুঝতে পারছি। আরেকজন আছেন, একটু ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম মোহাম্মদ জয়নাল আবদিন, ফরিদপুর থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হলো সাজিদ সাহেবের কাছে যে উনরা 17 মাস দেশ চালাইলো, উত্তর আমি সঠিকভাবে চাই ওনার কাছে। দেশ উনরা 17 মাস চালাইলো দেশ, এর থেকে কি ভালো চালাইছে কিনা
ওনারা কিভাবে দেশ চালাইছে সেটার উত্তর দিতেই হবে কলাম। জি, না দেশে- ওনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে আমরা চাই যে এরকম করে আমাদের প্রশ্ন করুক এবং আমরা উত্তর দেই, কোনো সমস্যা নেই। প্রথম ভাই যেটা বলেছেন এটা হয়তো তার আসনের ক্ষেত্রে সত্য হতেই পারে, কারণ আমি কিন্তু বলেছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার আসনের অভিজ্ঞতার জায়গা থেকে। এমন অনেক জায়গায়ও এটা হয়েছে যে ধরেন আমি যেটা বললাম যে আওয়ামী লীগ এবং বিএনপির একটা ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, দুইটা বড় রাজনৈতিক দল লম্বা সময় ধরে একসাথে ছিল যেহেতু, তো সেই দ্বন্দ্বের জায়গা থেকে এমন কিছু কিছু আওয়ামী লীগের লোক আছে আবার যে জীবন চলে যাবে কিন্তু ভোটটা ধানের শীষে দিবে না, এরকম কিছু লোকজন আছে, তারা তাহলে ধানের শীষের বিপরীতে দিয়েছে, এরকম কিছু লোকজন আছে। আবার আরেকটা ক্রেডিট আপনার জামাতকে দিতে হবে যে অভ্যুত্থানের পরে ধরেন বিএনপির কিছু নেতাকর্মী, আমি কিন্তু সবার কথা বলছি না, সো ঢালাওভাবে এটা যেন আবার বিএনপি গায়ে না নেয়, বিএনপির কিছু নেতাকর্মী কিন্তু মানুষের উপরে জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে। আবার কিছু মানুষ ছিল যে যারা এই জিনিসগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। তো ওইটা দ্বারা বিরক্ত হয়ে কিছু কিছু জায়গায় বিএনপির ভোট কমে গেছে। আবার জামাত তাদের জায়গা থেকে আপা যেটা বলছে এটাকে আমি এখন অ্যাড্রেস করি, তারা কিন্তু ওই ধরনের ধরেন মামলাতে যাওয়া, ওই ধরনের নির্যাতন করা, নিপীড়ন করা, এটার সাথে তাদের কোনো সম্পৃক্ততা দেখানো যাবে না, বরং এটা দেখানো যাবে যে তারা 10 কেজি চাল দিয়ে আসছে, তারা প্রয়োজনে 2000 টাকা দিয়ে আসছে, এটা দেখানো যাবে। তো ওই জায়গা থেকে তাদের কাজের মাধ্যমে তাদের নেগেটিভ ভোট হয় নাই, বরং তাদের কাজের মাধ্যমে তাদের পজিটিভ ভোট হয়েছে। আবার কিছু ভোট অটো অ্যান্টি বিএনপি ভোট এখানে এসে জয়েন করছে। তো এটার কারণে বিভিন্ন জায়গায় পার্সপেক্টিভ ডিফারেন্ট, এটা একটা জিনিস। আর আরেকজন ভাই যেটা বললেন, আসলে 17 মাস তো আমরা ক্ষমতায় ছিলাম না, 17 মাস ছিল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। আমরা আমাদের জায়গা থেকে অভ্যুত্থানে আমাদের মনে হয়েছে আমাদের এই যৌক্তিক লড়াইয়ে আমাদের থাকতে হবে সামনের সারিতে, যত অন্যায় আসুক, অত্যাচার আসুক, নির্যাতন আসুক, এটাতে আপোষ করা যাবে না। এবং ডিবি অফিস থেকে আমরা ওই ডিবি হারুনের দেওয়া কাগজটাতে যখন পড়া হইলো যে আমরা কর্মসূচি প্রত্যাহার করতেছি, ওইখান থেকে বের হই 1 ঘন্টা পরে আমি আবার পোস্ট দিছি ফেসবুকে, এখন ওই পোস্ট আছে আমার, যে আমাদের এই লড়াইটা চলবে। সো আমরা ওই জায়গায় আপোষহীন ছিলাম। এরপর অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেটা চালিয়েছে, আমাদের যতটুকু প্রত্যাশা ছিল ভাইয়ের মতো আমরা প্রত্যাশা অনুযায়ী পাইনি। তবে তারা তাদের জায়গা থেকে যে আমাদেরকে সংস্কারগুলো কিংবা জুলাই সনদ অন্তত এইটুকু 1.5 বছরে যেটুকু আমাদেরকে দিয়ে গিয়েছে, আমরা এইটুকুর জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তবে প্রত্যাশা যতটা ছিল, যতটা বোল্ড ভূমিকা তাদের জায়গা থেকে আমরা আশা করেছিলাম, কিংবা তাদের সময়ে যেই সংস্কারগুলোর আমরা বাস্তবায়ন চোখে দেখতে চেয়েছিলাম, যেগুলো তারা পরবর্তী সময়ের জন্য ছেড়ে দিয়েছে, ওইগুলো আমরা প্রত্যাশা মতো পাইনি। আপনার কাছে আসি, এই সাম্প্রতিক সময় দুটো ঘটনা যদি বলি, একটা হচ্ছে রাজধানী শ্যামলীতে একটি হাসপাতালে চাঁদাবাজি করতে যে যুবদলের একজন কর্মী, সিকিউরিটি হাসপাতালে ধরা পড়েছেন, অ্যারেস্ট হয়েছেন, যুবদলের একজন নেতা জড়িত ছিলেন। এবং কুষ্টিয়া একটি মাজারে বা যদি বলি পীরের দলবায় হামলা হয়েছে, পীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে সরকার, মবের বিরুদ্ধে কথা বলছে সরকার এবং কঠোর অবস্থানের কথা বলছে। যখন এই ঘটনাগুলো ঘটে তখন আসলে সেই কথা যে কঠোর অবস্থানের জায়গাটা কোথায়? দেখেন, আমি খুব ভালো কোশ্চেন করেছেন। আমি খুবই খুশি এই কারণে যে আমি ভদ্রলোক ডাক্তার যিনি কামরুল সাহেব, আমি তার ভীষণভাবে ভক্ত। একটা মানুষ আমাদের পাশের দেশ কিডনির ট্রিটমেন্ট করে, তারপরেও কম লাগে, তারপরেও 20 লাখের নিচে না। যে মানুষটা 5 লাখ টাকায় কিডনি ট্রান্সপ্লান্ট করে, কোনো পয়সা নেয় না মানুষের কাছ থেকে, যতটা সম্ভব চেষ্টা করে। এই ধরনের ডাক্তারদের কোনো জাত থাকতে নাই। কখন কোন সরকার তাকে কোন পুরস্কার দিল, সে কিন্তু ওই পুরস্কারের লালায়িত হয়ে কিন্তু এই কাজগুলো করে নাই, তার বিবেকের তাড়না থেকে করেছে। এইখানে যারা গিয়েছে, আমি বলবো না যে বিএনপি ফেরেস্তা দল, বিএনপি মানুষের দল। বিএনপির ভুলভ্রান্তি হতে পারে, বিএনপিতে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, তার মধ্যে 2, 4, 5টা তো জানেনি। একটা সোনা বানাতে গেলেও কিন্তু খাদনা মিশালে ভালো গহনা হয় না, সেইখানে হতে পারে। সেইখানে আপনারা দেখবেন যে সরকার কতটা এটার প্রতি আপনার আইনের শাসন প্রয়োগ করে। ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে এবং জঘন্যতর ঘটনা, আমরা তার শাস্তি চাই, নাম্বার 1। নাম্বার 2, যে ঘটনাটাকে পীর নিয়ে যে আমরা মবের কথা বলতাম, 18 মাসের আপনার ইন্ট্রিম সরকারকে মব যে চালুটা হয়েছিল, মব কোনখান থেকে, এর আগে সন্ত্রাসী ঘটনা ছিল, পরে ইন্ট্রিম গভর্নমেন্টের সময় মব 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 আমরাও তাই বলি। সেই মবের একটা শেষ হবে, এটাই কিন্তু আমাদের সরকার তাই মনে করেছে, এই 1.5 মাস 2 মাসের সরকার, এবং বলেছেনও, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেনও। কিন্তু এই যে ঘটনাটা, কোনো সরকার কিন্তু সরাসরি গিয়ে মব করে না কিংবা মব প্রতিহত করতে পারে না। কারা করে প্রতিহত? তার হ্যান্ডসগুলো। আমার কথা হচ্ছে যে ফেসবুকে আগের দিন যে পোস্টগুলো দেওয়া হয়েছিল যেভাবে,
এবং যারা যারা জড়িত তাদের কিন্তু চাইলে, আমি আজকেও একটা সেমিনারে আমি বলে আসছি এই কথাগুলো, তারা কিন্তু চাইলে পরের দিন সকালে তাদের কাজ কি, যারা এই যে সাইবার নিয়ে কাজ করে এই টিমগুলোর কাজ হলো পরের দিনই তো এদেরকে অ্যারেস্ট করবে বা এখানে বন্ধ করবে, 144 ধারা জারি করবে। তারা কিছুই করে নাই। এবং একটা মৃত্যুকে, তা সে যত বড় অপরাধী হোক না কেন তার শাস্তি হতো, কিন্তু তার তো এই ধরনের মৃত্যু আমরা কাম্য হতে পারে না কোনো মানুষের দ্বারা। এই যে ঘটনাটা ঘটলো এবং আজকে 2 দিন হয়ে গেছে, শনাক্ত করা হয়েছে, আমরা শুনেছি 19 জন শনাক্ত করেছে কোনো দলের, যারা হতে পারে, আপনারা বাংলাদেশের মানুষও বুঝে যে এই যে পীর, আপনার যারা গান গায়, যারা শরীর চর্চা করে, তাদের পেছনে কারা লাগে এবং কারা লেগে আজে বাজে কথা বলে এবং অ্যাকশনে, যেটা আপনার অন্তর্বর্তী সরকারের সময় আপনার লাশ তুলে পুড়ে ফেলা হলো, গাজীপুরে আপনার একজনকে মেরে পুরানোর ব্যবস্থা করা হলো। এই যে এই মবগুলো, এই একই সন্ত্রাসী কার্যক্রম কিন্তু প্রায় একই। এইটা যাদের ধরা উচিত সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা কিন্তু ভুলে যেতে চাই যে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত তারা কি করেছিল, আমাদের ছেলেরা তাদের সাথে কি করেছিল। আমরা এখন চাই যে গণতান্ত্রিক একটা দেশ হবে, তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কিন্তু এখনও যদি তারা সেই পুরানো ফ্যাসিস্টের কর্মচারীর মতো আচরণ করেন, তারা যদি সরকারকে বিব্রত করার জন্য, দেশের মানুষকে অসহায়ের মতো ট্রিট করার জন্য এই কাজগুলো করেন, এটা আমার মনে হয় যে তাদেরকে একবার তারা রোষানলে পড়েছে, বারবার তারা রোষানলে পড়ুক, আমরা এটা চাই না। হ্যাঁ, আসলে আবার এখানে আমি একটা জিনিস বলি কি, ট্রু, মানে এই জিনিসগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তবে এটার জন্য আমি যদি বলি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনার এই জায়গায় ফোকাস দিতে হবে। মানে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে উনি আসলে যেটা জুলাই সনদের ওই ঐক্যমত্য কমিশনে উনি তো প্রতিনিধিত্ব করেছিল, এবং পরবর্তী সময় সংসদ যেহেতু এই কেন্দ্রিক একটা বিস্তর এবং গরম আলোচনা চলছে, ওনার ফোকাসটা পুরোটা আমার মনে হয় এই কেন্দ্রিক। এখন উনি ওনার মন্ত্রণা কেন্দ্রিক ফোকাস দিতে পারে নাই, ওই জায়গায় ফোকাসটা দেওয়া জরুরি। আর সিকেডিতে যে ঘটনাটা ঘটেছে দেখেন, এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, ওই যে ধরেন বলে না, যদি চোরের যদি 10 দিন হয়, গেরস্থেরও 1 দিন হয়, তো এটা ওই 1 দিন, কিন্তু বাকি 9 দিন সামনে আসে না। কেন আসে না জানেন? কারণ বাকি ডাক্তাররা ওই যে ডাক্তার কামরুল না, ওনার মতো পরিচিত না। তো এই জন্য এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে, যে ঘটনা হয় মিডিয়ার অ্যাটেনশন পাইতেছে না। যেমন ধরেন, আমাদের জামাতের একজন মহিলা কর্মীকে নিয়ে যাওয়া হলো আটক করে, মানে অন্যায়ভাবে, এবং এটা যখন পুরো দেশের ফোকাসে আসলো, তখন সাথে সাথে কি করা হলো, একদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো, সকাল হতে না হতেই। আবার ওই দিনই ঠাকুরগাঁওতে আমাদের মহাসচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট করার কারণে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির একজনকে আটক করা হয়েছে, তাকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি। তো ব্যাপার যেটা হয়, আসলে যেটা ফোকাসে আসে ওইটার তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু সামগ্রিকভাবে এই পুরো সিস্টেমটাকে তো কন্ট্রোল করতে হবে। এই জন্য দলীয় জায়গা থেকে তাদের স্ট্রং আরও অবস্থান থাকা জরুরি। আরেকটা জিনিস যেটা শেষ করব, সেটা হচ্ছে, জি বিরতি যাব, হ্যাঁ, আরেকটা জিনিস শুধু, আচ্ছা তাহলে আমরা হচ্ছে, মানে আমি এই জিনিসটা শুধু অ্যাড করি, সেটা হচ্ছে আপা ইয়ার ক্ষেত্রে যেটা বললেন, যেটা আমরা ঘটনাটা দেখলাম যে একজন পীরকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ঘটনাগুলো এইভাবে হইতে পারে না। এইটার জন্য সরকারকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং বিচার বিভাগকে দরকার হলে একটা দ্রুত বিচার করতে পারবে এরকম একটা ট্রাইব্যুনাল করতে হবে, যার মধ্য দিয়ে খুব দ্রুত এটার একটা বিচারিক রায় হবে, যারা জড়িত তাদের আপনার শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এটা না হয়, তাহলে এরপর আরেকটা ঘটনা হবে, যেমন জাস্ট এই মোহাম্মদপুরে আপনি দেখবেন 2 দিন আগে দিনে দুপুরে প্রকাশ্যে 10 জন মিলে সিসিটিভি ফুটেজ আছে, কুপিয়ে, রামদা দিয়ে কুপিয়ে একজন মানুষকে মেরে ফেললো। ওই 10 জনকে এখন পর্যন্ত, হ্যাঁ, ওই 10 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। তাহলে ওরা তো আরেকটা খুন করার জন্য এই সাহসটা পেয়ে যাবে। সো এই জায়গায় আমার ত্বরিত অ্যাকশন দরকার। এদের নাম কি? কিশোর গ্যাং। আমি একটু আপা আপনার কাছে জানতে চাইবো, এই যে গণভোট নিয়ে, সংস্কার নিয়ে যে ধরনের বিতর্ক এবং যে ধরনের আলোচনা হচ্ছে, সেখানে আপনাদের এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা খালখনো কর্মসূচি, এই ব্যাপারগুলো কি মানে যেভাবে প্রচার হওয়ার কথা কিংবা মানুষের কাছে যাওয়ার কথা, সেটি কি হচ্ছে? দেখেন, একটা জীবনে, একটা দেশের, একটা সরকারের সব কিছু নিয়েই কাজ করা উচিত। সে যত রকম সমস্যায় থাকুক, একটা পরিবার যেমন রান্না করতেই হয় তার সন্তানকে খাওয়ানোর জন্য, ঠিক সরকারকেও কিন্তু ওই 3 বেলা খাওয়ানোর জন্য বা 3 বেলা কাজ করার জন্য তার অন্য অন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট বলেন, যেটাই বলেন, সেই কাজগুলো করতে হয়। তো সরকারের যে আপনার ইস্তেহারের যেটা ছিল, প্রত্যেকেরই একটা ইস্তেহার ছিল, যেহেতু সরকার ক্ষমতায় আসছে, দায়িত্বে আসছে, তার ইস্তেহার ফিল আপ করার দায়িত্ব তার। এটাই আবার 2 দিন পরে কিন্তু বিরোধী দল থেকে শুরু করে অন্য, আপনিও বলবেন
যে আপনি কি করেছেন, আপনি তো কিছুই করেন নাই। সেটা আমি মনে করি যত আগে করা ভালো ততটাই ভালো। সেটাও চলুক, এটাও চলুক। আন্দোলনের জায়গায়, সংসদের জায়গায়, উন্নয়নের জায়গায়, এবং ধারকর্য করার জায়গা। কারণ বাংলাদেশের অবস্থা যে কেমন অবস্থার মধ্যে দিয়ে একটা সরকারকে আসতে হয়েছে এটা আপনারাও জানেন। সো সব কিছু মিলে আমরা মনে করি যে সরকারকে বসে থাকলে চলবে না, সরকারকে গালিও খাইতে হবে, কাজও করতে হবে, কাজ দেখাইতে হবে। আর যে কাজ করে সমালোচনা তারই হয়, এটা আমি মনে করি। তো সরকার যত সমালোচিত হবে তত সরকারের কাজ করার ক্ষেত্রটা বাড়ানো। 127 দিনের পারফরমেন্স আপনি খুশি সরকারের এখন পর্যন্ত? এই পর্যন্ত আমি মনে করি যে এত বড় একটা বিশ্বযুদ্ধের মধ্যে এত বড় একটা তেল নাই, টিকা নাই, আমরা যেটা মনে করি, বিরোধী দল আমাদের বলুক টিকা নাই কেন, টিকা কিভাবে আনা যায়, সবার মিলে কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনার রাষ্ট্রীয়, যেটা বিপদে, চরমভাবে বিপদে সবার ঐক্যমত্য প্রকাশ করা, সব দলমত নির্বিশেষে। এই যেমন টিকাটা এটা একটা ক্ষেত্র, তেলটা এটা একটা ক্ষেত্র। এই জায়গাগুলোই কোনো সরকারি দল বিরোধী দল থাকার কথা না। আমি শাহজাহান আলম আপনার কাছে যাব। আমি যদি এই প্রশ্নটা আবার আপনাকে কোনো অন্যভাবে, যে আপনারা যে গণভোট নিয়ে আছেন, সংস্কার নিয়ে যখন আপনারা কথা বলছেন বা পড়ে আছেন যদি বলি, তখন বিএনপি তো তাদের এই ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড নিয়ে এগিয়ে যাচ্ছে, তারা তো তাদের প্রতিশ্রুতি পূরণ করেই যাচ্ছে। ভাই দেখেন, একটা জিনিস কি, আসলে আমরা প্রথমত 2 মাসে একটা সরকারকে জাজ করতে চাই না, আমরা অন্তত 6 মাস দেখে তারপর জাজ করতে চাই। কিন্তু আমাদের কথাটা যেটা, ধরেন একটা কৃষক কার্ড, একজন কৃষককে ধরেন মাসে 2000 টাকা দেওয়া হবে। আপনি বলেন একজন কৃষকের পরিবার নিয়ে 2000 টাকা দিয়ে 2 দিনের বেশি চলতে পারবে না। তাহলে বাকি 28 দিন তো তার চলতে হবে। এই 28 দিন চলার জন্য তার পুরো বাংলাদেশের যে প্রত্যেকটা সিস্টেম সে প্রতিনিয়ত ফেস করে, এগুলো ঠিক হইতে হবে। আপনার পুলিশ ঠিক হইতে হবে, আপনার প্রশাসন ঠিক হইতে হবে, আপনার স্বাস্থ্যসেবা ঠিক হইতে হবে, আপনার শিক্ষা ঠিক হইতে হবে। এই সামগ্রিক সংস্কারগুলো আমরা চাই। ওই মানুষগুলো যখন বিচারের জন্য কোর্টে যাবে, ওইটা আপনার ঠিক হইতে হবে। ওই মানুষগুলো যখন তার জায়গা থেকে যদি অন্যায়ের শিকার হয়, ওই জায়গায় তার ন্যায় পাইতে হবে, ওইটা ঠিক হইতে হবে। এই জন্য আমরা ওই সিস্টেমের সংস্কারগুলো নিয়ে কথা বলতেছি। আমি এই জিনিসটা আপনাকে বলি যে এই যে জিনিসগুলো, নাগরিক সুবিধা, এগুলো তো সরকার দিবে, এটার জন্য তারা যদি ভালোভাবে দিতে পারে তারা ধন্যবাদ পাবে। কিন্তু সামগ্রিকভাবে এই সিস্টেমটা, যেই সিস্টেমটা আওয়ামী লীগ ধ্বংস করছে এবং ধ্বংস করার কারণে তাদের পতন হয়েছে, ওইটা যদি বিএনপি ঠিক করতে পারে তাহলে বিএনপির ক্রেডিট। আর ওইটা যদি না পারে তাহলে বিএনপির কাছে যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা মানুষের আর থাকবে না। ফলে এটা বিএনপির জন্য একটা রাজনৈতিক পরাজয় হবে। আরেকটা জিনিস বলবো খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বিএনপিকে বিরোধী দল হিসেবে ধরিয়ে দিতে চাই। বিএনপি একটা বিল তুলছে, যেটা হচ্ছে ব্যাংক রেজুলেশন আইন 2026, যার মধ্য দিয়ে একীভূত হওয়া যে ব্যাংকগুলো, এগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সাবেক যারা মালিক ছিল তাদের জন্য তারা সহজ শর্তে একটা পথ খুলে দিল। তো আমাদের কাছে মনে হয়েছে যেটা, যে সংস্কারের আড়ালে যারা লুটপাটকারী ছিল তাদেরকে কিস্তিতে পুনর্বাসনের সুযোগ করে দিল। কিভাবে? ধরেন এই এস আলম, তারা 4-5টা ব্যাংক সে লুটপাট করে নিয়ে গেছে। এই এস আলম একাই 2,20,000 কোটি টাকা বিদেশে পাচার করছে এই এস আলম। সেই এস আলম এখন যদি চায় তাদের এই নতুন আইন অনুযায়ী 7.5% অগ্রিম টাকা দিয়ে বাকিটা পরে ধীরে ধীরে পরিশোধ করে সে চাইলে আবার ওই ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাইতে পারে। তাহলে আমার বিএনপির কাছে যে আমার আশার জায়গাটা, সেই জায়গাটা তো বিএনপি প্রতারণা করতেছে। দেখেন এই সংসদে কয়েকদিন আগে খুব ভালো একটা উদ্যোগ নিছে, যে তারা 20 জন ঋণ খেলাপির তালিকা প্রকাশ করলো। আমরা দেখলাম এর মধ্যে 10 জনই হচ্ছে এস আলম কিংবা তার যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন গ্রুপের। তাহলে সেই এস আলমকে আপনি যদি আবার ব্যাংক মালিক হওয়ার সুযোগ করে দেন, সেই এস আলমের প্রতিষ্ঠানগুলো যদি আপনি পরিচালনার অনুমতি দেন, তাহলে আমাদের আশঙ্কা তৈরি হয় যে আপনারা ওই বড় বড় ব্যবসায়ীদের সাথে আপনারা লিয়াজু করছেন কিনা। এবং আরেকটা জিনিস বলি, ধরেন এই বর্তমান সংসদে শুধু বিএনপির রানিং 7 জন এমপি 4,000 কোটি টাকা ঋণ খেলাপি, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তারা এমপি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা এই টাকাগুলো, এগুলো কিন্তু জনগণের টাকা, তারা ফেরত দেয় নাই। সো আমরা প্রধানমন্ত্রীর কাছে বলবো, বিএনপির কাছে বলবো, যে যারা এই কাজটা করেছে, জনগণের টাকা এভাবে ঋণ খেলাপি করেছে, লুটপাট করেছে, তাদের টাকা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর নিন। অন্যথায় সে যদি আরো বেশি ঋণ খেলাপি হয়, আরো বেশি লুটপাট করে, তাহলে এই দায় শুধু ওই এমপির ঘাড়ে যাবে না, এই দায় বিএনপিরও নিতে হবে, তারেক রহমানেরও নিতে হবে, এবং সামগ্রিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে সময় থাকবেন।